আমি সেই দিনটার কথা কোনোদিনও ভুলতে পারবো না। আমার বয়স তখন 14 কিংবা 15 হবে। সেবার প্রচন্ড ঠান্ডা পড়েছিল। ঘন কুয়াশায় প্রায়শই ঢেকে থাকতো সমগ্র পরিবেশটা। তাই শীতের ঠেলায় আর বাইরে খেলতে যায়নি। বড় আপু, চাচাতো বড় ভাইয়া, ছোট বোন সবাই মিলে বাসার উঠোনেই খেলছিলাম। যারা গ্রামের মানুষ তারা আশা করি বৌচি, কানামাছি, ধরাগুডু এই সমস্ত প্রভৃতি খেলা চিনবেন। আম্মু ও আব্বু পাশে বসে চা খাচ্ছিলেন। তখনও স্যাঁতস্যাঁতে বিকেলটা সন্ধ্যার কোলে ঢলে পড়েনি। এমন সময় হঠাৎই পাশের বাঁশঝাড়টা কেঁপে উঠল। আঁতকে উঠে সেদিকে তাকাতে যাব, তার আগেই দেখলাম খেলাধুলার মাঝে হঠাৎই বড় আপু চিৎকার করে বলে উঠল, বাঁচাও বাঁচাও, আম্মু আমাকে বাঁচাও, ও আমাকে নিয়ে যাবে, ওই যে ও এসেছে, ও ছাড়বে না আমাকে। এই বলে ছুটে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে আতঙ্কে জোরে জোরে কাঁদতে লাগলো। আমরা সবাই ভয়ে হতবাক হয়ে গেছি। ব্যাপারটার আকস্মিকতায় আতঙ্কে গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। আম্মু আব্বু রীতিমতো চমকে উঠেছেন। আম্মু পরিস্থিতি সামাল দিতে আরো একটু শক্ত করে আপুকে জড়িয়ে ধরে সান্ত্বনা ও আদর মাখানো কণ্ঠে জিজ্ঞেস করেন, ভয় নেই মা, ভয় নেই, দেখো তুমি আমার বুকেই আছো, ভয় পেও না মা, তোমাকে কে নিয়ে যাবে? পাগলি মা আমার, আমি তোমার আব্বু, আমরা তো এখানেই আছি। অথচ আম্মুর কথা শেষ হতে না হতেই আপু অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সবাই ধরাধরি করে আপুকে ঘরে নিয়ে যায়। আম্মু মাথায় পানি দিয়ে দেন। খানিক বাদে জ্ঞান ফিরতেই দেখলাম আপু আবল তাবল বলতে শুরু করেছে। আব্বু পাশেই বিষণ্ণ মুখে দাঁড়িয়েছিলেন। অবস্থার অবনতি দেখে তাড়াতাড়ি গ্রামের ডাক্তারবাবুকে ডাকতে যান। ডাক্তারবাবু এসে প্রেশার চেক করে বলেন, ও কিছু না, প্রেশারটা ফল করার ফলে মাথাটা ঘুরে গেছে, আর শরীরটাও দেখছি ভালো না, দুর্বল, তাই হয়তো ভয় পেয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না রহমান সাহেব, এটা তেমন সমস্যা না। আজকাল যা পড়াশোনার চাপ, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, 1 সপ্তাহ খেলেই ঠিক হয়ে যাবে। এই বলে ডাক্তারবাবু চলে যায়। আরো কিছুক্ষণ পর মাগরিবের আজানের পবিত্র ধ্বনি পাশের জানালা দিয়ে ভেসে আসে। এদিকে লক্ষ্য করলাম আপু ধীরে ধীরে চোখ মেলে তাকাচ্ছে। সবাই আপুকে নিজেদের মতো করে একটু আদর করে ঘুমাতে বলে ঘর ছেড়ে যে যার মতো চলে আসি। হয়তো ব্যাপারটা এখানেই শেষ হলে পারত। কি ভাবছেন, এখানেই শেষ? না, শেষ না। তখন আমরা কেউই ভবিষ্যৎ বিভৎসতার পারদ আঁচ করতে পারিনি। শুধু এটুকুই বলবো ভাইয়া, কেবল শুরু। সম্ভবত 2015, আজ থেকে 7 বছর আগের ঘটনা। এখানে বলে রাখি, আমার বড় আপুর নাম রুমা। যে সময় আমার আপুর সাথে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে, তখন উনি নাটোরের একটি স্বনামধন্য কলেজে ইন্টারমিডিয়েটে 2nd ইয়ারে পড়তেন। কলেজটির জনপ্রিয়তার জন্য সকলেই চিনবেন, তাই নাম বলা অনাবশ্যক। সেদিনের সেই অস্বাভাবিকতার পর থেকে আর তেমন কিছু ঘটেনি। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। একদিন দুপুরে খাবারের পর গ্রাম বাংলার চিরপরিচিত ঐতিহ্য অনুযায়ী ভাত ঘুম দিতে বাড়ির প্রায় সকলেই শুয়ে পড়েছি। এমনকি খানিক বাদে পাশের ঘর থেকে আব্বুর ঘোর নিদ্রায় নাসিকা গর্জনও শোনা যাচ্ছিল। আমি স্বভাব মতো বিছানায় গা ভাসিয়ে আম্মুর ফোনটা নিয়ে গেম খেলছিলাম। আমার ছোট বোন রুমি হাতে মেহেদি দেওয়ার জন্য একটি মেহেদির প্যাকেট নিয়ে রুমা আপুর ঘরের দিকে যায়। ঘরে ঢুকতেই রুমি আতঙ্কে আঁতকে ওঠে। রুমি দেখে যে আপু নিজের নতুন জামা কাঁচি দিয়ে কাটছে, মাথার চুলগুলো সামনের দিকে ঝুলে আছে, মুখটা দেখা যাচ্ছে না। আপু পড়তে বসার মতো ঝুঁকে ঝুঁকে ভয়ঙ্কর শব্দ করে কি সব অচেনা ভাষায় কথা বলছে। ছোট্ট রুমি হয়তো সেই বয়সে ওই বিভীষিকা আঁচ করতে পারেনি, তাই একটু কৌতূহলী হয়ে এক পা করে আপুর দিকে এগিয়ে যায়। বিস্ময়ে আপুর হাতটা ধরে জিজ্ঞেস করে, আপু কি হয়েছে, তোমার জামা কাটছো কেন? আর আপু কি বলছো বিড়বিড় করে? রুমির ভাষ্যমতে এরপর যা ঘটে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আপু রুমির দিকে তাকাতেই রুমি ভয়ে শিউরে ওঠে। চোখ দুটো বিভৎস রকমের লাল, মণি দুটো প্রায় উল্টোনো, একটি হাড় হিম করা গর্জন করে সজোরে রুমিকে চড় মারে। রুমি ভয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠতে শুরু করে, আম্মুকে ডাক দেয়, আম্মু দেখো আপু নিজের নতুন জামা কিভাবে কুচি কুচি করে কাটছে। আমি বলতে আমাকে চোখ উল্টে ভয় দেখিয়ে মারছে। আম্মু খেয়ে দিয়ে রান্নাঘরের কাজ গুছিয়ে সবে একটু শুতে যাচ্ছিলেন। রুমা আপুর ঘর থেকে রুমির কান্নার আওয়াজ শুনে চেঁচাতে চেঁচাতে আপুর ঘরের দিকে যান। দেখছি মেয়ে দুটা আমাকে শান্তি দিবে না। রুমা কি হয়েছে, ছোট বোনকে মারছিস কেন?
আম্মু রুমা আপুর ঘরে ঢুকতেই বিস্ময়ে হাঁ হয়ে যান। আমিও চেঁচামেচি শুনে আম্মুর পেছন পেছন আপুর ঘরে গিয়ে সেই ভয়ঙ্কর অস্বাভাবিক দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠি। আপু সত্যি নতুন জামা কাটছে ও কি সব অচেনা ভাষায় আবল তাবল বলছে। আম্মু রাগে চেঁচিয়ে উঠে আপুর দিকে যেই না পা বাড়িয়েছেন অমনি আপু হাড় কাঁপানো রক্ত হিম করার মতো গর্জন করে ওঠে। আম্মু আতঙ্কে কয়েক পা পিছিয়ে এসে আব্বুকে চিৎকার দিয়ে ডেকে ওঠেন। আব্বু তৎক্ষণাৎ ছুটে এসে সেই দৃশ্য দেখে অবাক। তখনও আব্বু বা আমরা কেউ তেমন কোনো ভয়ঙ্কর অতি প্রাকৃতিক কিছু আঁচ করিনি। আব্বু একরকম বিরক্ত হয়ে আপুকে বকাঝকা করতে করতে হাতটা ধরতেই মুহূর্তের মধ্যে যে অস্বাভাবিক ঘটনাটি ঘটে যায় তা দেখে আমরা সবাই ভয়ে থম মেরে যাই। হুঁশটা ফিরে দরজার কাছে আব্বুর কোকানোর শব্দ শুনে হাত ধরার ফলে আপু হঠাৎই তার ভয়ঙ্কর মুখটা বিভৎস মণিবিহীন দৃষ্টিতে এক পলক তাকিয়ে সজোরে যেভাবে আব্বুকে ধাক্কা মেরে ফেলল তা সত্যিই অলৌকিক ব্যাপার। সেই ধাক্কায় আব্বু ছিটকে এসে দরজার চৌকাটে বাড়ি খেয়ে ব্যথায় কুঁকিয়ে ওঠেন। কিন্তু তা কি করে সম্ভব? একজন সাধারণ মানুষের পক্ষে এতটা শারীরিক ক্ষমতা কোনোভাবেই অর্জন করা সম্ভব না। কোনো ভয়ঙ্কর অতি প্রাকৃতিক কিছু যে ঘটতে চলেছে তা আন্দাজ করতে পারছিলাম। আব্বু কোনো মতে আমাকে ধরে উঠতেই আমি আব্বুর কথা মতো দৌড়ে গিয়ে বড় আব্বু ও চাচাকে ডেকে নিয়ে আসি। বড় আব্বু ও চাচা এসে সমস্ত ঘটনা শুনে হতবাক হয়ে যান। এরপর দোয়া কালাম পড়ে আব্বু, বড় আব্বু ও চাচা তিনজনে মিলে রুমা আপুকে ধরলেন। একজন 17 বছরের কিশোরী রোগা মেয়েকে একসাথে তিনজন সুঠামদেহী পূর্ণবয়স্ক পুরুষ মানুষ ধরে সামলাতে পারছেন না। 15 বা 20 মিনিট এরকম ধাক্কাধাক্কির পর আপু হঠাৎই জ্ঞান হারায়। সবাই আতঙ্কিত অবস্থায় ভেতরে ভেতরে যে কোনো কিছু অতি প্রাকৃতিক ভয়াবহতা ঘটছে তা আঁচ করতে পারে, কিন্তু এই আশঙ্কা কোনোভাবেই মানতে চাইছিলেন না। তাই সবাই একমত হন যে এইভাবে আর রাখা যাবে না, বড় ডাক্তার দেখাতে হবে। যেই ভাবা সেই কাজ। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য মাইক্রোবাস ঠিক করতে করতে আসরের আজান দিয়ে দেয়। এরপর নামাজ পড়ে মাইক্রোবাসের জন্য অপেক্ষা করতে থাকি। কেন জানি না আমাদের গ্রামেরই মাইক্রোবাস, অথচ আসতে বেশ দেরি করে। অবশেষে আলহামদুলিল্লাহ মাইক্রোবাস আসতেই রওনা দিলাম সিংড়া হাসপাতালের উদ্দেশ্যে। ঘন কালচে সবুজ অন্ধকারাচ্ছন্ন প্রান্তরের বুক চিরে আমাদের মাইক্রোবাস এগিয়ে চলেছে। খানিক বাদে হঠাৎ একটি বিলের পাশে আসতেই দেখি গাড়ি যেন আর এগোতেই চায় না, খালি ঝাঁকুনি দিয়ে থমকে থমকে যায়। আমরা সবাই অবাক। ভ্রমটা কাটে অদূরে বিলের নিকষ কালো জল জঙ্গলের মাঝে একটি অজানা রাতচোরা পাখির ডাকে। আমি উদ্বিগ্নের সহিত জিজ্ঞেস করে উঠলাম, মামা কি হলো? এমন কেন হচ্ছে? ড্রাইভার বিস্ময়ের সাথে বলে উঠল, ভাইয়া কি হচ্ছে বুঝছি না, এরকমটা সম্ভব না, তেল ভর্তি গাড়ি। আর আপনাদের এখানে আসার আগে গাড়ি সার্ভিসিং করা ছিল, তাই তো আপনাদের এখানে আসতে দেরি হয়েছিল। গাড়ি পুরাই ওকে আছে, কিন্তু কি ব্যাপার কিছুই ঠাহর করতে পারছি না। মাইক্রোবাস একরকম যেন গরুর গাড়ির মতো এগোচ্ছিল। অনেক কষ্ট করে সিংড়া হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালের গেটে ঢুকতেই একটা ব্যাপার লক্ষ্য করলাম। সবাই আচম্বিতে একে অপরের দিকে তাকাতে লাগলাম। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই মাইক্রোবাস স্বাভাবিকভাবে চলতে শুরু করলো। সবকিছু ঠিকই আছে, যেন কিছুই হয়নি। এদিকে আশ্চর্যজনকভাবে আপুও দেখি সুস্থ স্বাভাবিক, কোনো ভয়ঙ্কর বা অতি প্রাকৃতিক পাগলামির চিহ্নই ছিল না। তাই ডাক্তার শুধু কিছু ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। সেই ঘটনার পর মাসখানেক তেমন কিছু ঘটেনি। এটা ঠিক, আপু মাঝে মাঝে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়তো, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু হয়নি। এরপর আপুর পরীক্ষা শুরু হয়। একদিন পরীক্ষা দেবার জন্য আপু নাটোর যাচ্ছিল। সেই সময় প্রায়শই অজানা কারণে আপু দুর্বল থাকতো, তাই আম্মুও সাথে যান। আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম করে হাসি মুখে তাকে বিদায় দিলাম। আমি বারান্দায় বসে কিছু পড়ছিলাম। প্রায় আধা ঘন্টা পর হঠাৎ দেখি আম্মু আপু ফিরে এসেছেন। আঁখ পেরিয়ে হন্তদন্ত হয়ে এসে আম্মু উঠানে থাকা একটি চেয়ারে বসে হাঁপাতে থাকেন। আমি তাড়াতাড়ি রুমিকে হাঁক দেই পানি দেবার জন্য। দেখি দুজনের চোখে মুখে আতঙ্কের ছাপ। আমি উদ্বিগ্নের স্বরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আম্মু? তোমরা ফিরে এলে কেন? আপুর পরীক্ষার কি হলো? তোমরা যাওনি পরীক্ষা দিতে? আপু নির্বাক হয়ে আম্মুর পাশে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল। আম্মু আতঙ্কে কাঁপছিল। এদিকে অসময়ে ফিরে আসাতে দেখি চাচা, চাচি, বড় আম্মু একে একে এসে পাশে দাঁড়িয়েছেন। তারাও জানতে চান কি হয়েছে, কিন্তু আম্মু তখনও থম মেরে বসে আছেন। আব্বুও বাজার থেকে ফিরে এসে দেখে অবাক। এরপর আমাদের অনেক জোরাজুরিতে আম্মু বলতে শুরু করলেন, আমরা যখন ভ্যানে চড়ে রণবাঘার দিকে যাচ্ছি, বাঁশের ব্রিজের কাছে পার হতেই হঠাৎই রুমার ওড়না ভ্যানের চাকার সাথে প্যাঁচ লেগে একরকম গলায় ফাঁস লাগার উপক্রম হয়। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, আকস্মিকভাবে কোথা থেকে যেন একটি বাস চলে আসে। একটু হলেই বাসের চাকার নিচে চলে যাচ্ছিলাম। কিন্তু কথায় আছে, রাখে আল্লাহ মারেকে, আল্লাহ বাঁচিয়েছে, তাই বেঁচে ফিরেছি। ওই জন্য আর না গিয়ে ফিরে আসলাম।
বড় আম্মু আপুকে একটু পানি খেতে বলে। আপু পানি খেয়ে ঘরে চলে যায়। সবাই তো চিন্তায় পড়ে যায়, কি হচ্ছে সবকিছুই বুঝতে পারছিলাম না। এত কিছুর মাঝে ছোট চাচি হঠাৎই বলে উঠলেন, আমার মনে হয় মেয়েটাকে একটা কবিরাজ দেখানো দরকার। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে মেয়েটা, ডাক্তার দিয়ে কিছু হবে না, মেয়েটার উপর দিয়ে যে ঝড় বইছে। চাচির কথা মতো আমরা পাশের গ্রামে একজন নাম করা কবিরাজের কাছে যাই, নাম মোহাম্মদ আব্দুল কাদের। সেখানে পৌঁছে দেখি একজন বয়স্ক মানুষ উঠোনে বসে কি যেন পড়ছেন। আমাদের দেখে বসতে বললেন এবং আপুকে জিজ্ঞেস করলেন, মা তোমার নাম কি, কিসে পড়ো, কোথায় লেখাপড়া করো? আপু ধীর স্বরে একে একে নিজের নাম, কিসে পড়ে, কোথায় পড়ে বললে কবিরাজ একটু চুপ থেকে আবারও বলতে লাগলেন, মা তোমার মতো আমারও 2টা মেয়ে ছিল, ঠিক তোমার বয়সী হবে, কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে আমি তাদের বাঁচাতে পারি নাই। আমার ছেলেটাও পঙ্গু হয়ে যায়। ভাইয়া, কিভাবে কবিরাজের মেয়ে 2টো মারা যায় ও তার একমাত্র ছেলে পঙ্গু হয়ে যায়, সেই ঘটনা ইনশাল্লাহ অন্য একদিন বলবো। পুনরায় ঘটনায় ফেরা যাক। আরো বেশ কিছুক্ষণ কথোপকথনের পর কবিরাজ মশাই আব্বুর কাছে জানতে চাইলেন, আচ্ছা এখন বলুন তো ঠিক কি হয়েছে, কে আমার এই মাটাকে বিরক্ত করছে? আব্বু এই পর্যন্ত যা যা হয়েছে সব খুলে বললেন। সব শুনে কবিরাজ বললেন, আমাকে 3টা দিন সময় দিন, আমি 3 দিন পর ইনশাল্লাহ আপনাদের বাসায় যাব। আপাতত পানি পড়া ও তেল পড়া নিয়ে যান। এই 3 দিনের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দেবেন, আর এই তেল চোখে মুখে মাখিয়ে দেবেন এবং এই পানি পড়া একটু মাথায় ছিটিয়ে দেবেন এবং খাইয়ে দেবেন। আপনারা এখন বাসায় চলে যান, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা বাসায় ফিরে আসি, আর সত্যি সেই 3 দিন কোনো সমস্যা হয়নি। 3 দিন পর কবিরাজ এলেন আমাদের বাসায়, এসে পুরো বাসা ঘুরে দেখলেন। তারপর আপু যে ঘরে থাকে সেই ঘর ঘুরে দেখলেন, আর কি যেন পানির মতো ছেটাতে লাগলেন। অবশেষে বসার ঘরে এসে গম্ভীর ও ধীর স্বরে বললেন, আপনারা কি ভেবেছেন আমি বলবো এখানে কোনো জিন আছে, তাই তো? আমি সমগ্র বাসায় আবে জমজমের পানি ছেটালাম, যদি কোনো জিন থাকতো তাহলে লাফালাফি করতো, অথচ কাউকে তো দেখতে পেলাম না। আপনারা একটা কাজ করেন, কিছু মোমবাতি ও আগরবাতি নিয়ে আসেন, আর আজকে আপনাদের বাসায় আমার থাকার ব্যবস্থা করেন। আমি আজ রাতটা এখানে থাকবো। আম্মু আমাদের গেস্ট রুমে কবিরাজের থাকার ব্যবস্থা করলেন। কবিরাজ এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া সেরে আনুমানিক 9:30 নাগাদ একে একে সবাইকে ডাকেন। আব্বু আম্মু বড় আব্বু সহ আমরা সবাই ওনার রুমে ঢুকলাম। ঘরে ঢুকতেই কবিরাজ বললেন যে মোমবাতি ও আগরবাতি নিয়ে আসতে। এরপর আরো গম্ভীর এবং নিচু ধীর স্বরে বললেন, আমি আসনে বসবো, খবরদার আমি না ডাকা পর্যন্ত যাই হোক না কেন কেউ এই ঘরের দরজা খুলবেন না। এই বলে আমাদের সবাইকে বের করে দিলেন। মিনিট 45 পর দরজা খুলে সবাইকে ভেতরে আসতে বললেন। সবাই ভেতরে গিয়ে একটা বিষয় লক্ষ্য করে চমকে যায়, দেখি কবিরাজের চোখে মুখে ভয়ের ছাপ। কবিরাজ আতঙ্কের স্বরে বললেন, আপনাদের মেয়েকে কোনো জিন ধরে নাই, বরং তার থেকেও খারাপ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয়েছে। তাও সে কালো জাদু নয়, সবচেয়ে বড় ও ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। কবিরাজি ভাষায় তাকে বলে মাসনা। এই বলে কবিরাজ থেমে পাশে রাখা পানির গ্লাস থেকে কয়েক ঢোক পানি খেলেন। আর সবাই হাঁ করে শুনছি, কারোর কিছু বলার সাহস হচ্ছিল না। অবশেষে ছোট চাচা বলে উঠলেন যে, এটা কেমন জিনিস? কবিরাজ গ্লাসটা পাশে রেখে বলতে শুরু করলেন, মাসনা হলো এমন একটা খারাপ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যেটা কারোর ওপর করলে তার মৃত্যু নিশ্চিত। কারণ এটা কেউ করে মাছের ওপর, কেউ করে পাখির ওপর, আবার কেউ করে পশুর ওপর ইত্যাদি। যখন ওই মাছ বা পাখি বা পশুটি যখন মারা যায় তখন তার ওপর ওই ব্ল্যাক ম্যাজিক যে করা হয়েছে সেও মারা যায়। এর বেশি কিছু এখন বলতে পারছি না, কিন্তু আমার ওস্তাদ হয়তো এই ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবেন। আমি কালই যাব, চিন্তা করবেন না, কোনো না কোনো একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমার 2টা মেয়েকে হারিয়েছি, আমি এই মেয়ের কোনো ক্ষতি হতে দেব না ইনশাল্লাহ। পরের দিন সকালে কবিরাজ কোনো মতে নাস্তা করে বেরিয়ে পড়লেন। এরপর 5 দিন কবিরাজের কোনো খবর নেই। এই 5 দিন যে কত কষ্টে গেছে তা শুধু আমিই জানি, আমরা জানি। আমাদের সবচেয়ে পছন্দের মানুষ কেমন যেন দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, তার চোখে দেখার মতো নয়। এই 5 দিন আমাদের খাওয়া দাওয়া ঘুম সবকিছু যেন হারাম হয়ে গিয়েছিল। আম্মু ও চাচি তো সবসময় বড় আপুর ঘরে তার সেবা করতে থাকতেন। আমাদের সবার মনে একটু আশার আলো দেখা দেয় 5 দিন পর কবিরাজ ফোন করেন। আব্বু ফোনটা ধরলে ওপাশ থেকে কবিরাজ বলেন, আমি আগামীকাল আপনাদের বাসায় যাব, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে। কবিরাজের কথা শুনে আমরা সবাই একটু শান্তি পেলাম, কিন্তু মন থেকে ভয়টা তখনও পুরোটা কাটেনি। যাই হোক, পরের দিন সকালে কবিরাজ এসে হালকা নাস্তা শেষ করে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন, কদিন অনেক জায়গায় গেছি, শেষে রাজশাহীতে আমার ওস্তাদের বাসায় যাই।
এরপর ওস্তাদ আর এক জায়গায় নিয়ে যান। সেখানে গিয়ে দেখি একজন 60 বছর বয়স্ক লোক সাদা দাড়ি, সাদা চুল, জব্বা পরিহিত দালানে বসে কিছু একটা পড়ছিলেন। আমি গিয়ে তাকে সালাম জানাতে প্রত্যুত্তরে দৃঢ় রাশভারী কণ্ঠে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে বসুন, কি হয়েছে জিজ্ঞেস করেন। আমি তাকে এ যাবৎ সমস্ত ঘটনা খুলে বললাম এবং এটাও বললাম যে মাসনা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সেই বয়স্ক মানুষটি মাসনা ব্ল্যাক ম্যাজিকের নাম শুনে অচম্বিতে আমাদের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করেন, সত্যি কি মাসনা করা হয়েছে? আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? আমি শিওর। মানুষটি হঠাৎই উঠে পড়ে হন্তদন্ত হয়ে বাসার ভেতরে চলে গেলেন। খানিক বাদে ভেতর থেকে একটি পুরনো কিতাব নিয়ে এসে পাতা উল্টাতে উল্টাতে বিষণ্ণ স্বরে বললেন, এটা এমন একটা ব্ল্যাক ম্যাজিক যার বহু শতাব্দীর পূর্বে প্রচলন ছিল। এই কালো জাদু কোনো শত্রুকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করার জন্য করা হতো। আর এই জাদু কাটা প্রায় অসম্ভব, কারণ এটা যে সমস্ত মাছ, পাখি বা পশুর উপর করা হতো পরবর্তীতে তাদেরকে খুঁজে পাওয়া যেত না। যেমন মাছের উপর করা হলে মাছকে নদীতে ছেড়ে দিত, পাখির উপরে করা হলে পাখিকে উড়িয়ে দেয়া হতো, পশুর উপরে করলে পশুকে বনে ছেড়ে দেয়া হতো। আর যেহেতু এই সমস্ত প্রাণীদের পাওয়া যেত না, তাই ওই কালো জাদু কাটানো ছিল বালির ঝিপির মধ্যে সূঁচ খোঁজার মতো। ফলে যে মানুষটির উপর কালো জাদুটি করা হয়েছে সে ধীরে ধীরে শুকিয়ে মারা যেত। এখন এই মেয়ের ওপর কোনো প্রাণীর দ্বারা মাসনা করা হয়েছে কিনা তা দেখতে হবে। আমাকে একটা দিন সময় দিন, কাল বলে দেব। আমরা বিদায় নিয়ে চলে আসি ওস্তাদের বাসায়। পরদিন যেতেই দেখি ওই হুজুর দালানে পায়চারি করছেন। আমাদের দেখে কিছুটা উৎসাহের সহিত বললেন, মেয়ের কপাল ভালো যে সেই নাপাক মানুষ কোনো মাছ, পাখি বা পশুর উপরে মাসনা করে নাই। ওই মেয়ের চুল, শরীরের স্পর্শ লাগা মাটি, রক্ত রঞ্জিত কাপড় ও আরো কয়েকটি জিনিস দিয়ে একটা পুতুল বানিয়েছে এবং ওই পুতুলের ওপর মাসনা করা হয়েছে। এখন ওই পুতুলটি তারা কোনো একটি তালার ওপর লুকিয়ে রেখেছে। এখানে বলে রাখি, তালা বলতে আমাদের গ্রাম্য বাংলা ভাষায় চিলেকোঠা বোঝায়। এরপর আমরা ওই হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে আবারও ওস্তাদের বাসায় ফিরে আসি। তারপর আমার ওস্তাদের থেকে মাসনা নষ্ট করার সমস্ত উপায় জেনে নিয়ে বিদায় নিয়ে আপনাকে ফোন করে সোজাই ঘেরে চলে আসলাম। এই বলে কবিরাজ থামলেন। এরপর একটি আয়াত ধীরে ধীরে আউড়ে আবারও বলতে শুরু করলেন, আপনার একটা কালো মোরগ, কাফনের কাপড়, লোহার পেরেক জোগাড় করবেন এবং একটি পুকুর যার 7টি ঘাট থাকতে হবে, সেখান থেকে 8টি কলস ভর্তি করে আনবেন। প্রথম 7টি কলস এক এক করে 7টি ঘাট থেকে ভর্তি করবেন এবং 8ম কলসটি 7 ঘাটের পানি মিশিয়ে ভর্তি করবেন। বাকি সব জিনিস যে কোনো সময়ে ব্যবস্থা করলেও এই কলস ভর্তি পানির ব্যবস্থা কিন্তু রাতের 3য় প্রহরে করতে হবে, অর্থাৎ রাত 1টা থেকে 3টার মাঝে। তখন আব্বু বলেন যে তিনি একাই পানি নিয়ে আসবেন। আপনার কি মনে হয় আপনি একা পানি নিতে যাবেন? ওই শয়তান আপনাকে জীবিত ফিরে আসতে দেবে না। অন্তত পক্ষে 3 জন যাবেন। আর হ্যাঁ, একে অপরের হাত ধরে থাকবেন, খবরদার হাত ছাড়বেন না। পুকুরের কাছে গেলেই আমাকে ফোন দেবেন। এরপর একটি নির্দিষ্ট দিনে গভীর রাতে আব্বু, আম্মু, আব্বুর বন্ধু, চাচা 3 জন মিলে পানি আনতে আমাদের এলাকার পার্শ্ববর্তী চৌগ্রামের একটি নামকরা পুকুরের উদ্দেশ্যে যান। রানী পুকুর নামে সমগ্র রাজবাড়িতে বিখ্যাত এই পুকুরটি। এই পুকুর নিয়েও অনেক অলৌকিক ঘটনা আছে, সেসব না হয় আর একদিন বলবো। যাই হোক, মূল ঘটনায় ফিরি। আব্বু ও বাকিরা যতক্ষণে সেখানে পৌঁছালেন ততক্ষণে রাত্রি ধীর নিকষ অন্ধকারে ঘনীভূত হচ্ছিল। আব্বু বললেন, আমরা পুকুরের ওখানে পৌঁছেই কবিরাজকে ফোন দেই এবং বলি যে আমরা পুকুরের পাড়ে এসে গেছি, এখন কি করব। ওপাশ থেকে কবিরাজ বলেন যে ফোন যেন আমাদের 3 জনের মধ্যে প্রথম জনের কানে ধরা থাকে, আর মাঝের জন যেন শক্ত করে 2 জনের হাত ধরে থাকে এবং শেষের জন উত্তর দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে কলস ভর্তি পানি তুলবে। এইভাবে সবকটা কলস ভর্তি করতে হবে। কবিরাজের কথা মতো 4টা কলস ভর্তির সময় তেমন কিছুই ঘটেনি, শুধু মাঝে মধ্যে পাতার মচমচ আওয়াজ ভেসে আসছিল, যেন কেউ আমাদের আশেপাশের ঝোপের আড়ালে সন্তর্পণে আমাদের অনুসরণ করে হাঁটছে। এছাড়া গাছের ডালের আড়ালে রাতচড়া পাখির ডানা ঝাপটানি ছাড়া আর তেমন কিছু ঘটেনি। ব্যাগরাটা ঘটে 5 নম্বর কলস থেকে। পানি ভর্তি করে কলসটা তোলার সময় মনে হলো যেন আগের 4টার চেয়ে অনেক বেশি ভারী, তাও কোনো রকমে তুললাম। 6 নম্বর ঘাটে গিয়ে যখন পানিতে নামলাম তখন কেন জানি পানিটা হঠাৎই বরফের মতো ঠান্ডা লাগলো।
ঠান্ডার পরিমাণ এতটাই ছিল যে শরীরে একরকম কাঁপুনি দিয়ে ওঠে। কলসটা হাত থেকে ছিটকে পানিতে পড়ে যায় এবং ভেসেই যাচ্ছিল মাছ পুকুরের দিকে। সঙ্গে সঙ্গে ওরা ওপর থেকে চিৎকার করে ভ্রমটা কাটায়। এরপর কলস ভর্তি করার জন্য পানিতে ডুবিয়েছি। হঠাৎ আতঙ্কে আঁতকে উঠি। মনে হলো আমার পাও কলসিটাকে যেন কেউ নিচের দিকে টেনে ধরছে। যেহেতু আমরা একে ওপরের হাত ধরেছিলাম, তাই একটু কষ্ট হলেও আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে সজোরে এক ঝাড়া মেরে একরকম লাফ দিয়ে পাড়ে উঠলাম। সঙ্গে সঙ্গে ঘাটের থেকে একটা বিশাল ঘাই দিয়ে দত্তাকার কোনো একটা কিছু লাফ দিয়ে সাঁতরে মাছ পুকুরে চলে যায়। সেই ঘায়ের দ্বারা সৃষ্ট জলোচ্ছ্বাসে আমি তো ভিজলামই, বাকিরাও প্রায় ভিজেই যায়। যেহেতু কবিরাজ ফোনেই ছিলেন, তাই আমাদের কথোপকথন আন্দাজ করে চিৎকার করে বলে ওঠেন, এখানে আর এক দণ্ড দাঁড়াবেন না। শয়তানটা চেয়েছিল আপনাকে টেনে নিয়ে যেতে, পারে নাই। যত তাড়াতাড়ি সম্ভব বাকি কলসগুলো ভর্তি করে বাসায় ফিরে যান। 7 নম্বর ঘাটে পৌঁছাতেই পানিতে নামার সাহস হচ্ছিল না, আর ওরাও নামে না। অগত্যা কি করা যায়? মেয়ে তো আমাকেই নামতে হলো পানিতে। যেই না পানিতে নেমেছি, মনে হলো আবারও কি আমার পা জড়িয়ে ধরেছে। কোনো মতে কলস ভর্তি করে ওপরে উঠলাম। এরপর ওপরে উঠতে যাব, এমন সময় মনে হলো অদৃশ্য অন্ধকার আড়াল থেকে কেউ আমাকে জোরে ধাক্কা দিল। পানিতে পড়েই যাচ্ছিলাম। একে অপরের হাত ধরে রাখাতে সে যাত্রায় বেঁচে যায়। এরপর 8 নম্বর কলসটি যেহেতু 7 ঘাটের পানি অল্প অল্প করে ভরতে হবে, আবারও পুকুরে এক চক্কর দিয়ে ভয়ে ভয়ে 7 ঘাটে নেমে অল্প অল্প পানি নিয়ে কলসটি কোনো রকমে ভর্তি করে বাসায় ফিরে আসি। সর্বমোট 3 থেকে 4 দিন লাগে সবকিছু জোগাড় করতে। দিন 6 পর হঠাৎই রুমা আপুর ঘর থেকে গালাগালি ও জিনিসপত্র ছুঁড়ে ভাঙার শব্দ শুনে সবাই গিয়ে দেখি ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আপু চাকু দিয়ে নিজের হাত কাটছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং কি যেন বিড়বিড় করে বলছে। সবাই ধরাধরি করে আপুকে ঘরের বাইরে এনে মাথায় পানি দিয়ে দেয় এবং কবিরাজকে খবর দেয়া হয়। যথাসময়ে কবিরাজ এসে আপুর অবস্থা দেখে বলেন, সে তো বুঝতে পারছে যে তার দিন শেষ হয়ে আসছে, তাই তো মেয়েটিকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। আপু চেয়ারে বসেছিল, হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে চেঁচিয়ে ওঠে এবং ফ্যাঁস ফ্যাঁসে গলায় একটা কর্কশ হাসি দেয় এবং কাঁধে উদ্দেশ্য করে বলে উঠল, এই মেয়ের কপাল ভালো যে আমাকে বানিয়েছে। এই মেয়েকে মারার জন্য পাঠিয়েছে। সে ভুল করে আমাকে চোখ দেয়নি। চোখ দিলে আগে যে আমাকে বানিয়েছে তাকেই মারতাম, তারপর তোকে ও এই মেয়েকে মারতাম। এই মেয়েকে তো 2-3 দিন মারার চেষ্টাও করেছি, কিন্তু আমি যে অন্ধ, দেখতে পাই না, তাই বেঁচে গেছে। কেন মনে নাই? ওই যে ওড়নাটা চাকার সাথে প্যাঁচ দিয়ে বাসের নিচে চাকার নিচে ফেলতে চেয়েছিলাম, আর এইবার হাত কেটে। কিন্তু তোদের কপাল ভালো, আমি দেখতে না পাওয়ার জন্য ঠিক করে কাটতে পারি নাই। চোখটা যে কেন দিল না? এই সমস্ত কথা বলতে থাকে এবং সে পুকুর ঘাটেও যে সবাইকে ডুবিয়ে মারতে চেয়েছিল সেটাও সে বলতে থাকে। কবিরাজ সবকিছু শুনছিলেন। খানিক বাদে দৃঢ় গম্ভীর কণ্ঠে বললেন, আচ্ছা, সময় পেলে মারিস, তার আগে বল কে তোকে বানিয়েছে এবং পাঠিয়েছে। আপুর ভেতর থেকে আবারও শয়তানটা বলে ওঠে, আরে যদি তাকে চিনতাম বা জানতাম যে কে আমাকে বানিয়েছে, তাহলে প্রথমে তাকেই মারতাম। কেন যে আমাকে চোখ দিল না? কিন্তু আমি তো অন্ধ, কিভাবে বলবো? কবিরাজ পানের বোটা আনতে বললেন। চাচা পানের বোটা আনলে কবিরাজ তেল পড়া আর কি সব মিশিয়ে আগুন ধরালেন। তারপর আপুর নাকের কাছে ধরলেন আর তেলটি 2 আঙুল দিয়ে আপুর চোখে লাগালেন। এরপর আবে জমজমের পানি মাথায় ছিটাতেই আপু অজ্ঞান হয়ে যান। এরপর আম্মু চাচি আপুকে ধরে ঘরে নিয়ে গেলে কবিরাজ আব্বুকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছিল এই বছরের মাঝের দিকে। আব্বু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলেন, রুমা যখন নাটোরে পড়তো তখন কিছু বখাটে ছেলে ওর পেছনে লাগে, ডিস্টার্ব করে, এমনকি প্রেম প্রস্তাবও দেয়। রুমা প্রথমের দিকে এড়িয়ে গেলেও পরে একরকম বিরক্ত হয়ে প্রিন্সিপালকে বলে দেয়, ফলে স্যার তাদের খুব মারে। এরপর এর প্রতিশোধ নেবার জন্য ওরা 3 বন্ধু মিলে রুমার শ্লীলতাহানির চেষ্টা করে। পরে রুমা সেটা বুঝতে পেরে কোনো মতে পালিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে সব খুলে বললে আমার বড় ভাই, রুমার বড় আব্বু, আমাদের এলাকার সহসভাপতি, তিনি নাটোর কলেজে গিয়ে ওই ছেলে ও ওই 3 বন্ধুকে গাছের সাথে বেঁধে আলকাতরা মুখে মাখিয়ে লোকজন নিয়ে খুব মারধর করেন এবং পরবর্তীতে তাদেরকে কলেজ থেকে বের করে দেয়া হয়। তারপর থেকে তাদেরকে আর দেখা যায়নি। এটুকু বললেন আব্বু এবং থামলেন। কবিরাজ বললেন, এবার বুঝতে পারছি প্রতিশোধ নেবার জন্য এমন জঘন্য কাজ তারাই করেছে। আমাদের হাতে কিন্তু সময় নেই, যা করার আজকের মধ্যে করতে হবে। আমি যা যা আনতে বলেছিলাম এনেছেন তো? আব্বু হ্যাঁ সূচক মাথা নাড়তে কবিরাজ বলেন যে 4 জন মাদ্রাসার ছাত্র ঠিক করে রাখতে, যারা আজান দিতে পারে। তারপর তিনি উঠে পড়েন। কবিরাজ যাওয়ার পরপরই আসরের আজান দেয়। আসরের নামাজ পড়ে আব্বু ও চাচা যায় আমাদের গ্রামের হাফিজিয়া মাদ্রাসায়। হুজুরকে বললে প্রথমে হুজুর ছাত্রদের দিতে রাজি হন না, কারণ তাদের জীবনে ঝুঁকি থাকতে পারে। তাই
অনেক বোঝানোর পর 4 জন সাহসী ছাত্রদের ঠিক করে দেন এবং বলেন যে ঈশার নামাজ পড়ার পর তারা আসবে। আমাদের সবার মনে তখন অন্যরকম একটা আতঙ্ক কাজ করছিল, কারো যেন কোনো ক্ষতি না হয়। ঈশার নামাজের পর কবিরাজ চলে আসেন এবং আম্মুকে পানি পড়া ও তেল পড়া দিতে বলেন, যে পানি আপুকে খাওয়াতে ও তেল হাতে, মুখে, চোখে, মাথায় লাগিয়ে দিতে বলেন এবং একটি বিশেষ চাদর গায়ে দিয়ে আপুকে ঘুমাতে বলেন, কারণ উনি যখন এই কাজগুলো করবেন তখন যেন আপুর কোনো সমস্যা না হয়। কবিরাজ বলেন, আপাতত মা সুন্দর একটা ঘুম দিক, আর এই সুযোগে আমরা বাড়ির 4 কোণায় 4টি গর্ত করব এবং রুমার ঘরের 4 কোণায় 4টি গর্ত করুন, 1 হাঁটু করে, যত তাড়াতাড়ি সম্ভব। গর্ত করা হয়ে গেলে কাফনের কাপড়, জবাই করা মোরগের তাজা রক্ত এবং পেরেক নিয়ে আসতে বলেন। কাফনের কাপড়, রক্ত, পেরেক আনতে কবিরাজ কাফনের কাপড়ে রক্ত দিয়ে কি যেন সব লেখেন। তারপর 8টি ভাগ করে 8টি পেরেক মাথায় তাবিজ ও কাপড় দিয়ে বাঁধলেন। তারপর 4 জন ছাত্রকে অভয় দিয়ে বাড়ির 4 কোণে দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকিয়ে আজান দিতে বললেন এবং আবারও বললেন, যা হবার হোক, তোমরা আজান থামাবে না। আজান শেষ হলে আবারও শুরু করবে, যতক্ষণ পর্যন্ত কাজ সম্পূর্ণ না হচ্ছে তোমরা আজান থামাবে না। যদিও ভুলবশত কেউ থামো তাহলে কোনো বড় ক্ষতি হতে পারে, অনেক ভয় দেখাবে, আটকানোর চেষ্টা করবে, কিন্তু তোমরা থামবে না বাবারা, তোমরা ভয় করো না, কিছু হবে না ইনশাল্লাহ। তারপর 4 জন বাড়ির 4 জায়গায় দাঁড়িয়ে আজান শুরু করে। প্রথম গর্তে একজন 1 কলস পানি দেওয়ার পর চাচা ও চাচার বন্ধু পেরেক পুতল। এইভাবে একে একে 8টি কলস 8টি গর্তে দেওয়ার পর পেরেক পোতার পর আমরা সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলাম। পেরেক পোতা ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার পর 4 জন ছাত্রকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যতক্ষণে আব্বু বিদায় জানালেন ততক্ষণে রাত্রি প্রায় 12টা। কবিরাজ বললেন, আপাতত ঘুমিয়ে পড়েন, কাল কথা হবে। সকালে কবিরাজ নাস্তা করে বললেন, আপাতত সেই শয়তানকে দুর্বল করেছেন তিনি, এখনই সব শেষ হয়নি, শেষ ইনশাল্লাহ হবেই, তবে আপাতত ইলিশ মাছ, গরুর গোস্ত ও শালিক পাখি যেন বাসায় না আনা হয়, আনলে সমস্যা হতে পারে। এটুকু বলে কবিরাজ চলে যান। তারিখটা ঠিক মনে নেই, তবে কবিরাজ চলে যাওয়ার 3-4 মাস পর বোধ হয় আম্মু ব্যারাক স্কুলে পড়াতেন। আম্মু স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন, তখন 10টার মতো বাজে। হঠাৎ করে রুমা আপুর ঘর থেকে হুড়োহুড়ি ধস্তাধস্তির শব্দ ভেসে আসে। শব্দ শুনে ছুটে গিয়ে তিনি দেখেন যেটা রীতিমতো আমার হাত পা কাঁপতে থাকে। রুমা আপু মাছ কাটা আঁশ বটি দিয়ে আমার ফুফাতো বোন লাকি আপুর গলায় ধরে আছে এবং কর্কশ কণ্ঠে বলছে, আমি তোকে বলেছিলাম আমার কাজ না করে দিলে এই আঁশ বটি দিয়ে তোর গলাতে কোপ দেব। আমি দৌড়ে যেতেই আপু গলায় থাকা তাবিজগুলো ছিঁড়ে ছুঁড়ে মারে এবং বটি নিয়ে আমার দিকে তেড়ে আসে। আমি কোনো মতে পালিয়ে আম্মুকে ডাকতে যাই। আম্মুকে ডেকে এনে দেখি ঘরের দরজা বন্ধ। লাকি আপু বাইরে থেকে দরজাটা শক্ত করে ধরে রেখেছে। আম্মু আতঙ্কে কয়েক মুহূর্ত থমকে যান। ভ্রমটা কাটে ঘরের ভেতর থেকে রুমা আপুর বিভৎস চিৎকারে। সঙ্গে সঙ্গে আব্বুকে ফোন দেন। আব্বু আম্মুর কথা মতো কবিরাজের সঙ্গে করে বাসায় আসেন। কবিরাজ এসে সমগ্র পরিস্থিতি দেখে বলেন, আমাকে একটু তেল দিন এবং 1 গ্লাস পানি দিন, আজকে একে শেষ করব, এর হাত পাও ভেঙে ফেলবো। পানি ও তেল এক জায়গায় করে কবিরাজ কি যেন একটা শেকড় মিশিয়ে আমার আম্মুকে বললেন যে উনি যখন এই তেল আপুর চোখে মাখাবেন তখন আম্মু যেন আর একটু তেল তার মাথায় মাখিয়ে দেন, আর ইশারায় চাচিকে বলেন উনিও যেন এখান থেকে একটু তেল নিয়ে আপুর হাত পায়ের ওপর দিক থেকে নিচের দিকে মাখাতে থাকেন। এই প্রক্রিয়া কয়েক মুহূর্ত চলার পর রুমা আপু কর্কশ কণ্ঠে চিৎকার করে বলে ওঠেন, আমার হাত পা ভেঙে দিল, কে আমাকে বানালো, কেন আমাকে বানালো, আর যদি বানালোই তাহলে চোখ দিল না কেন? কবিরাজ হঠাৎ আপুর গলায় তাবিজ না দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এর গলায় তাবিজ কই? তখন আমি বলি যে আপু তাবিজগুলো খুলে আমার দিকে ছুঁড়ে মারে। কবিরাজ সেগুলো আনতে বলেন, আমি এনে দেই। কবিরাজ তা খুলে দেখে ছাই ছাড়া কিছুই নেই। কবিরাজ ধীর স্বরে বলেন, বুঝতে পেরেছি কি হয়েছে। আচ্ছা বলো তো লাকিমা, রুমা মা তোমার উপর এত ক্ষিপ্ত কেন, আর তোমাকে কিছু খাইয়েছে? লাকি আপু ভয়টা তখনও কাটেনি। একটু আগেই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন। ভীত কণ্ঠে তিনি বললেন, আমি বারান্দায় বসে আছি, এমন সময় রুমা আমাকে ডাক দেয় এবং বলে, আপু কড়কড়া মাখিয়েছি, খাবে? এখানে বলে রাখি, কড়কড়া হচ্ছে রাত্রির বেঁচে থাকা ভাত যেটা ফ্রিজে রাখা হয় এবং সকালে লবণ ও মরিচ দিয়ে মাখানো হয়, তাকে গ্রাম বাংলায় কড়কড়া বলে। যাই হোক, লাকি আপু বলতে থাকেন, এমনিতে 4-5 মাস কিছুই হয়নি, তাই মনে করেছি যে রুমা হয়তো সম্পূর্ণ সুস্থ, তাই নির্দ্বিধায় তার ঘরে চলে যাই। গিয়ে দেখি সুন্দর করে কড়কড়া মাখা, সাথে মচমচে করে ভাজা 2টো ইলিশ মাছের চাকা। ইলিশ মাছের কথা শুনেই কবিরাজ আচমকা চেঁচিয়ে ওঠেন, ইলিশ মাছ? এখানে ইলিশ মাছ এলো কোত্থেকে? কারা এনেছে ইলিশ মাছ? এই বাসায় না ইলিশ মাছ, পাখি, গরুর গোস্ত আনা মানা করেছিলাম, কি তাই তো? তবুও আমার নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইলিশ মাছ কেন এনেছেন আপনারা? আপনারা কি চান না আপনাদের মেয়ে সুস্থ হোক? আম্মু নিজেদের ভুল বুঝতে পেরে অনুশোচনায় চোখের পানি মুছতে মুছতে বললেন,
আসলে এতদিন সুস্থ থাকায় ভেবেছিলাম মেয়েটা হয়তো সেরে গেছে, তাই বাজার থেকে ইলিশ মাছ পাঠিয়েছে আমার বাবা। মচমচে করে 2 টাকা ভেজে দিয়েছি, তারপর এই অবস্থা। কবিরাজ বললেন যে এমন ভুল যেন আর না হয় এবং সব ঠিক হয়ে গেলে উনিই বলে দেবেন কখন সবকিছু খাওয়া যাবে। এরপর কবিরাজ আবারও লাকি আপুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো মা, তারপর ঠিক কি হলো? রুমা কেন তোমাকে মারতে উদ্ধত হলো? লাকি আপু আতঙ্কের স্বরে বলতে লাগলেন, রুমা খেতে দেওয়ার পর আমি ভালো করে খেলাম। খাবার পর রুমা আমাকে চৌকির ওপর বসালো, তারপর সুন্দর করে বলল, আপু তোর পেট ভরেছে না আর একটু খাবি? আমি বললাম যে না রে, আর খাবো না, আমার পেট ভরে গেছে। রুমা তখন কৌতূহল ভরা মুচকি হাসি দিয়ে বলল, যেহেতু সে আমাকে খাইয়েছে তাই তার একটা কাজ করে দিতে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি কাজ বল? রুমা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে, এরপর আচমকায় পেছন থেকে একটি আঁশ বটি বের করে হঠাৎই আমার গলায় ধরে। এই ঘরের 4 কোণায় 4টি পেরেক পোতা আছে, তা তুলে দে, তা না হলে এই আঁশ বটি দেখেছিস, এটা দিয়ে তোর গলা নামিয়ে দেব। আমি তোকে খাইয়েছি, এখন আমার কাজ করে দে, দে বলছি, তা না হলে মুন্ডুটা আলাদা করে দেব। পরিস্থিতিকে সামাল দিতে ভয়ে ভয়ে বলি, ঠিক আছে তুলে দেব, আগে বাইরে থেকে কোদাল নিয়ে আসি, কোদাল ছাড়া মাটি খুঁড়বো কেমন করে বল? এই বলে তড়িঘড়ি করে সোজা ঘরের বাইরে এসে দরজা আটকে দেই। এরপর নোমান ও মামি আসলে বাকিটা আপনারা সবাই জানেন। কবিরাজ সমস্ত ঘটনা শুনে গম্ভীরভাবে কিছুক্ষণ বসে ধীর স্বরে বলেন, আচ্ছা আজ আমি আসি, আপনারা কোনো চিন্তা করবেন না, এই শয়তানকে সম্পূর্ণ নষ্ট করার ব্যবস্থা করছি। তবে একে সম্পূর্ণ নষ্ট করতে এখন আরো 3-4 মাস লাগতে পারে, তাই দয়া করে যেগুলো নিষেধ করেছিলাম সেগুলো বাসায় তুলবেন না, আর এই 4 মাস সাবধানে থাকবেন। এই বলে কবিরাজ চলে যায়। এরপর আরো 5টা মাস কেটে যায়। মাঝে মধ্যে আপু হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠলেও আর তেমন কিছু ঘটেনি। একদিন আচমকাই কবিরাজ ফোন করে বলেন, যত তাড়াতাড়ি পারেন আপনারা মেয়ের বিয়ে দিয়ে দিন, সব ঠিক হয়ে গেছে, আমি তাকে নষ্ট করে দিয়েছি, যত তাড়াতাড়ি বিয়ে দেবেন তত ভালো। আচ্ছা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আর কিছু হবে না, তবুও যদি হয় সাথে সাথে আমায় ফোন দেবেন। এতটুকু বলে কবিরাজ ফোন রেখে দেন। তার কিছুদিনের মধ্যেই রুমা আপুর বিয়ে হয়ে যায়। আলহামদুলিল্লাহ সবাই এখন সুখে আছে এবং আল্লাহর রহমতে 2টা বাচ্চাও হয়েছে, একটি মেয়ে একটি ছেলে। দুজনেই মাশাআল্লাহ অনেক ভালো আছে এবং এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমার ফার্মগেট ব্রাঞ্চের একজন স্টুডেন্ট, তো নাম হলো শরীফ। তো ওর কাছ থেকে ঘটনাটি পাওয়া। ঘটনাটি ঘটেছিল ওর দাদার সাথে। ওর দাদা মানে তৎকালীন সময়, ঘটনাটির সময়টা ছিল 1966 সালের দিকে। ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলি আমরা, তো ওই সময় তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল। তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টে উনি চাকরি করতেন। তো তখন চাকরিতে ঢুকেছেন, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ঢুকেছেন। তো এর মধ্যে আসলে আমরা জানি যে 1965 সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে, এবং ওই 65 সালের যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য। তো রাসেল ভাই, পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যেই বর্ডার, সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল। যার কারণে ওরা যে কাজটা করতো, যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা, ওটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে যতটুকু না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো, বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত। মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো, যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাঙালিরা ডিউটিগুলো করে। তো ওই সময় 1966 সালের দিকে, 65 যুদ্ধের শেষ হওয়ার পর আপনার 66 সালের দিকে, তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈন্য, একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের যে ডুরান্ড লাইন, যেটা রাসেল ভাই, ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা, যেটা অনেক আগে, প্রায় 1893 সালের দিকে ডুরান্ড লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশরা এটা করেছিল। তো ওই ডুরান্ড লাইনের রাসেল ভাই একটা জায়গা আছে, সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাস। খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের মধ্যে পড়ে, এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে। এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান্ড লাইনের যে জায়গাটা ছিল, ওখানে খুবই দুর্গম একটা পাহাড়ি অঞ্চল ছিল। ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল। তো ওই জায়গাতে 2 প্লাটুন মানে আপনার সীমান্তরক্ষী মোতায়েন করা হয়। এর মধ্যে 1 প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি, আর 1 প্লাটুন ছিল বাংলাদেশি। তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন।
তো ওখানে বাংলাদেশি যে অফিসারটি গিয়ে সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন, তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যান। যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো দুইটা মানে বিল্ডিংয়ের মতো আছে। ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না, মানে একদম মানে কোনো একটা বিল্ডিংয়ের ভগ্নাবশেষ বলা চলে আর কি। এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ, এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয়, যে এটাতে তারা থাকবেন। আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর, সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয়। তো তারা সেখানে তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন, যে তাদের ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে। তো রাসেল ভাই ঘরটা কেমন ছিল, মানে যতটুকু বর্ণনা পেয়েছি, ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না। সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো, দুই পাশে ফ্লোরিং করতে হতো, মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল। আমরা যখন হসপিটালে যেরকম দেখি আর কি, ওরকম জায়গাটা ছিল, দোতলা বিশিষ্ট ঘর ছিল সেটা। তো ওখানে রাসেল ভাই এমনভাবে রোস্টারটা তারা করেছিল, মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানিরা করেছিল যে মানে 24 আওয়ার্সই তো সীমানা পাহারা দিতে হয়। তো সেখানে দেখা যেত যে সপ্তাহের 7 দিনের 5 দিনে রাত্রের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের। মাত্র 2 দিন তারা রাত্রে ঘুমাতে পারতো, আর 5 দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত। আবার দেখা যেত সকালবেলা যখন সকাল ভোরের আলো ফুটবে, তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত ঠিক বেলা 11টা পর্যন্ত পাকিস্তানি সোলজাররা ডিউটি করতো। যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত, মানে প্রখর রোদের মধ্যে, পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, প্রচণ্ড পানি পিপাসা লাগে সেখানে, ওখানে ডিউটি দিত। মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত। এই জন্য দেখা যেত রাত্রেবেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন, মানে 2 দিন মাত্র রাত্রেবেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন। তো ওই রাসেল ভাই যখন ওই যে ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে 2 দিনে, ওই সময়ই রাতের বেলা এই ঘটনাটা মানে ঘটা শুরু করে। এখান থেকে আসলে ঘটনাটা শুরু। তো প্রথমে মানে যার সাথে ঘটনাটা ঘটে, তো উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খসখস খসখস শব্দ। তো অনেক সময় মানে দেখা যায় খসখস কোনো জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয়, অমন শব্দ। তো উনি চিন্তা করছিলেন হয়তোবা এমনিতেই শব্দ আসছে, কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে। আসলে একটু বলে রাখি, দুর্গম পাহাড়ি এলাকা, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আর ওই সময় সেই 66 সালের কথা তো আরও ভয়াবহ অবস্থা, ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে। তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো, তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি। তো রাতের বেলা ওই খসখস শব্দে তো উনি চাঁদের আলোতে দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডোরটা, মানে দুই পাশে তো থাকার জায়গা, হাঁটার যে করিডোর, সেই করিডোর দিয়ে কিছু একটা মানে ওই যে ক্রলিং করে আসছে, মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায়, ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে। আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়ামূর্তির মতো, মানে কালো কুচকুচে ছায়ামূর্তির মতো, কিন্তু আকারে বেশ বড়, ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি। এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে। তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয়, হয়তোবা চোখে ওর নেই, হয়তোবা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন, এরকম কিছু। উনি দেখলেন না, আসলেই ঠিক। তখন ওনাদের কাছে কিন্তু রাসেল ভাই কিছু কিছু ছোট ছোট টর্চের মতো কিছু দেওয়া হয়েছিল, মানে বাতি দেওয়া হয়েছিল। তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো। রাতের বেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন। তখন ওনার বিছানার পাশে, বালিশের পাশেই ওই জিনিসটা ছিল। উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান। আলোটা জ্বালিয়ে দেখে না ওখানে কিছু নাই, সাথে সাথে শব্দটা, খসখস শব্দটাও মিলিয়ে যায়। তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে, ঘুমাচ্ছে, এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না, সকালে বিষয়টা বলবো। তো সকাল হয়ে যায় রাসেল ভাই, উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো সুযোগও পান নাই কাউকে, মানে এতটা প্রেশারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সেই সুযোগটাও পায় নাই। আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন, যে এর বললে পারে হয়তো সঙ্গীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারে, এই জন্য বলে নাই। আর তাছাড়া দেখা যাচ্ছে রাসেল ভাই এই সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো পাত্তা দেওয়া হয় না স্বাভাবিকভাবেই, তারা এগুলো অতটা বিশ্বাসও করেন না, এই জন্য ওইভাবে উনি বলেনও নাই। এর মধ্যে রাসেল ভাই ওনারা খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা ওনাদের যে কলিগ যারা আছেন, যে সমস্ত জওয়ানরা ওনাদের সাথে ডিউটি করে, তারা তাদের চেহারা মলিন, মানে তারা কিছু একটা নিজেরা কানাঘুষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না। তো ওনারা চিন্তা করেন কি ব্যাপার, ওদের কি সমস্যা হয়েছে,
যে ওরা কিছু বলে না কেন, বা ওরা জিজ্ঞাসা করে না। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতো, বিভিন্ন আজে বাজে শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করতো। তো যার কারণে স্বাভাবিকভাবে এত ডিটেলে না যে আমরা গল্পটা হ্যাঁ, শুনছি। তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই, হুম। কিন্তু ওনারা ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে। হুম হুম। তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই রাতে যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি, আসার দিন ওই দিন আরেকজন যিনি বাংলাদেশের জওয়ান ছিলেন উনি ওই দিন আরেকটা বিষয় ফিল করছিলেন। তো উনি ফিল করছিলেন মানে উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে জানালা দিয়ে আবার দরজার নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে, মানে জানালা দিয়ে টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ঠিক ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়ামূর্তির মতো হেঁটে হেঁটে ওই সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায়। আচ্ছা, তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই। তখন তাদের মানে আসলে কি ওখানে কিছু ছিল না? না, ওখানে দেখে যে না কিছু নাই আলো জানানোর পরে। ইন্টারেস্টিং। তখন আর কি প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম, কিন্তু কাউকে তো বলি নাই, তোমরা ভয় পাবাই চিন্তা করে কাউকে বলি নাই। তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে। কিন্তু ওনাদের ওই রাতের বেলা চিৎকার চেঁচামেচি তো ওই পাশের যার বিল্ডিং এ ছিল ওনারাও চলে আসেন যে কি হয়েছে। তখন এই ধরনের তখন বিষয়গুলো শেয়ার হয়, তখন একে অন্যের সাথে শেয়ার করেন হ্যাঁ আমাদের ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে, আমরাও দেখছি কিন্তু তোমাদেরকে বলি নাই। তখন বিষয়টা মানে পুরো ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা দুই জায়গাতেই ঘটছে, এখন কি করা যায়। তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে, পাহারা বসে দেখি কেউ আসে কিনা, এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেবো। তো ওই ডিউটির দায়িত্ব রাসেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয় যে রাতের বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাজে। তখন ওনারা ডিউটিতে বসেন। তো বসার পরে রাসেল ভাই একজন বাংলাদেশি জওয়ান যিনি, তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতের বেলা হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে রাসেল ভাই যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জলজল করে, তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জলজল করছে। তো দেখে মনে হচ্ছিল যে নেকড়ের চোখ এরকম মনে করছিল উনি। তখন উনি চিন্তা করেন হয়তো পাহাড়ি নেকড়ে হতে পারে, অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে। এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন। তো উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকড়েরা চলে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, বরং চোখ যেখানে দেখেন যে 10টা ছিল সেখানে মনে হচ্ছে এখন 20টা, কিছুক্ষণ পরে আরো বাড়ছে, কিন্তু এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে আরো কাছে আসছে, আরো বেশি জলজল করছে। তখন উনি আবার ফায়ার করেন, কিন্তু ফায়ারে আসলে কোনো লাভ হয় না, মানে ওই জিনিসগুলো যায় না, বরং আরো কাছে আসছে এমন মনে হচ্ছে। তখন উনি আসলে সত্যি ভয় পেয়ে যান মারাত্মক, তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে। ফায়ারের শব্দে যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয়, কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কি হয়েছে, বা দেখুন উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, বা তাকে উদ্ধার করা হয়। তখন উনি ঘটনাগুলো বলেন রাসেল ভাই। এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওনারা ডিউটিতে যেতেন তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের বেলা কুকুর দেখতেন ওনারা। কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই এই ধরনের জিনিস দেখি নাই। স্থানীয় যারা তাদের সাথে যখন কথা বলেছে তারা বলেছে আমরা কখনো এই ধরনের কোনো জিনিস দেখিনি। কিন্তু রাসেল ভাই এইখানে তাহলে কি এমন ঘটনা আছে যার কারণে ওরা এই বিষয়টা দেখছেন? পরবর্তী লোকালি লোকজনের কাছ থেকে জানা যায় ওখানে একটা ছোটখাটো একটা জনপদের মতো ছিল, জনপদের মধ্যে ছিল হঠাৎ কোনো একটা কারণে, কোনো একটা অসুখে, কি অসুখ কেউ বলতে পারে না, হঠাৎ করে কোনো একটা অসুখের কারণে ওই জনপদের প্রায় সবাই মারা যায়। হ্যাঁ, হাতে গোনা যে কয়েকজন জীবিত ছিল, ওনারা ওই জায়গা ছেড়ে চলে যায়। আর ওই যে বিল্ডিং গুলো রাসেল ভাই যেটা ছিল ওনারা যেটা থাকতেন এটা কিন্তু ওই জনপদেরই মানে যেগুলো একটু পাকাপোক্ত বাড়ি ছিল ওইটা, কিন্তু কি যে অসুখ ছিল বা কি হয়েছিল এখনো পর্যন্ত কেউ জানে না। এরপর থেকে রাসেল ভাই ওই জায়গাতে ডিউটি দেওয়া বন্ধ করে দেওয়া হয়, ওনারা ওখান থেকে চলে আসেন। তারপরে ওইখানকার অবস্থা যে কি আর পরবর্তীতে জানা যায় নাই, কেন ওটা তো আমরা তো স্বাভাবিকভাবে পাকিস্তানের ওই জায়গাতে কি হবে স্বাভাবিক জানার কথাও না। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। ওকে, আপনি আরো একবার সবাইকে বলে দেন যে আপনি কোথা থেকে ঘটনাটা শুনছেন। আপনি একজন স্টুডেন্ট, রাইট? স্টুডেন্ট আপনাকে আমার স্টুডেন্ট, হ্যাঁ রাসেল ভাই, এটা আমার ফার্মগেট ব্রাঞ্চের একটা যার সাথে স্টুডেন্ট। ঘটনা তিনি কি এখনো বেঁচে আছেন? না, উনি বেঁচে নেই রাসেল ভাই, উনি মারা গেছেন। তার দাদার সাথে ঘটনা, তো উনি মুক্তিযুদ্ধে সশস্ত্র মানে সংগ্রাম করেছিলেন, কারণ যখন অংশগ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধা একজন উনি, হ্যাঁ ইস্ট পাকিস্তান রেজিমেন্টের ছিলেন উনি। তো উনি ওই সময় ওই জায়গাটাতে গিয়েছিলেন, ওনার মানে ওই একটা এক্সপিরিয়েন্স। স্বাভাবিকভাবে আর্মির এক্সপিরিয়েন্স আসলে আমরা খুব একটা বেশি পাই না এই সমস্ত জায়গাগুলোর, কারণ ওরা এগুলো শেয়ারও করতে চায় না, শেয়ার করা উচিত না। আমি সেই জন্য বললাম যে একটু